আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ হাসিনুর রহমান। সাংকেতিক ভাষায় আমাদের সাথে যুক্ত রয়েছেন আহসান হাবিব। ৭,০০৩,৩৬,০০,০০০ টাকা ব্যয় সংবলিত ৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। আজ একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় একনেক সদস্যগণ সহ সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। আজকের একনেক সভায় অনুমোদিত ৫টি প্রকল্পের মধ্যে ৩টি নতুন ও ২টি সংশোধিত প্রকল্প। আজকের একনেক সভায় অনুমোদিত ৫টি প্রকল্প হল সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, ফেনী জেলাধীন মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রথম পর্যায়ে, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন, পদ্মা নদীর ভাঙ্গন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা প্রথম সংশোধন এবং ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন তৃতীয় সংশোধিত প্রকল্প। একনেক সভা শেষে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন জোরদারকরণ, নজরদারি ব্যবস্থার উন্নয়ন এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। জুনায়েদ আব্দুর রহিম সাকি আরও বলেন, উন্নয়ন পরিকল্পনার প্রণয়ন এবং বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ জাতীয় সংসদ টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক সমস্যা মোকাবিলার পাশাপাশি টেকসই সমাধানের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। তিনি জানান, স্বল্পমেয়াদী কার্যক্রমের আওতায় রাজধানীর নর্দমা, বক্স কালভার্ট ও খালসমূহ থেকে নিয়মিত পলি ও বর্জ্য অপসারণ করা হচ্ছে। ভারী বর্ষণের সময় জলাবদ্ধতা প্রবণ এলাকাগুলো থেকে পোর্টেবল পাম্পের মাধ্যমে দ্রুত বৃষ্টির পানি সরিয়ে ফেলা হচ্ছে। এছাড়া বিদ্যমান পাম্প স্টেশনগুলো ব্যবহার করে পানি নিষ্কাশন কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া রাজধানীর পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে নতুন নর্দমা নির্মাণ এবং বিদ্যমান নর্দমাগুলোর সংস্কার ও মেরামত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো আরও আধুনিক ও কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে, যাতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে জনসেবা পাওয়া যায়। তিনি জানান, ইতোমধ্যে এসব কেন্দ্রের মাধ্যমে নাগরিকরা বিভিন্ন ধরনের সরকারি সেবা ডিজিটালভাবে গ্রহণ করতে পারছেন। এর আগে বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান অধিবেশনে যোগ দেন। পরে সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সরকার ও বিরোধী দলীয় সদস্যগণ অংশ নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের বৈঠক চলছে। যেভাবে সংবাদপত্রের ত্রুটি চেপে ধরা হয়েছিল, এখন সেটি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সময়ে বিএনপি বিটের সাংবাদিকদের কারণে অনেক বিএনপি নেতাকর্মী রক্ষা পেয়েছিল। মতবিনিময় সভায় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে দেশব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং উদ্ভাবনী প্রতিযোগিতার উপর জোর দেন। আমার দলের নেতাকর্মী যেমন টিয়ার গ্যাসের সেলের যে টিয়ার গ্যাস সেটির যন্ত্রণায় যেরকম কাতরিয়েছে, আপনারাও কিন্তু আমাদের নেতাকর্মীর পাশাপাশি আপনারাও সেরকম যন্ত্রণায় কাতরিয়েছেন। এরকম অনেক ঘটনা ঘটেছে যে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী একটি জায়গা ঘিরে ফেলেছে, যেখান থেকে আমাদের অনেক নেতৃত্বকে বা আমাদের কোনো প্রচন্ড অ্যাক্টিভ কোনো কর্মীকে তুলে নিয়ে যাবে। বিএনপি পিঠের সাংবাদিকদের কারণে এরকম অনেক নেতৃত্ব বা অনেক অ্যাক্টিভ কর্মী সেদিন রক্ষা পেয়েছিল। আমাদেরকে আমাদের পরিবেশটা বাঁচাতে হবে,
আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে, আমাদের সন্তানদেরকে আমাদেরকে যেভাবে হোক তাদেরকে আমাদের রাইট ট্র্যাকে রাখতে হবে। সেটা শিক্ষার মাধ্যমে হোক, সেটা কালচারের মাধ্যমে হোক, সেটা স্পোর্টসের মাধ্যমে হোক, সেটা মানবিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধগুলো তাদের মাঝে দেওয়ার মাধ্যমে হোক। হাম রোগের চিকিৎসা ব্যবস্থাপনা ও প্রতিরোধে প্রাতিষ্ঠানিক ক্লিনিক্যাল গাইডলাইন হিসেবে হাম চিকিৎসা নির্দেশিকা প্রকাশ করেছে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজ আনুষ্ঠানিকভাবে এই নির্দেশিকার মোড়ক উন্মোচন করেন। হাম রোগের সুনির্দিষ্ট নির্ণয়, চিকিৎসা ও জটিলতা ব্যবস্থাপনাকে আরও মানসম্মত ও সমন্বিত করার লক্ষ্যে এই নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। দেখুন শরীফুল ইসলামের রিপোর্ট। দেশে হাম প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা করল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। দেশের কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের মধ্যে প্রথমবারের মতো একটি রোগভিত্তিক প্রাতিষ্ঠানিক ক্লিনিক্যাল গাইডলাইন হিসেবে হাম চিকিৎসা নির্দেশিকা আনুষ্ঠানিক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আজ এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন নির্দেশিকাটির উদ্বোধন করেন। প্রমাণভিত্তিক এই নির্দেশিকাটি হামরোগের সুনির্দিষ্ট নির্ণয়, চিকিৎসা ও জটিলতা ব্যবস্থাপনাকে আরও মানসম্মত ও সমন্বিত করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের রোগভিত্তিক ক্লিনিক্যাল গাইডলাইন দীর্ঘদিন ধরে ব্যবহৃত হলেও বাংলাদেশে কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের উদ্যোগে এটি প্রথম প্রাতিষ্ঠানিক নির্দেশিকা। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম এখনও বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। রোগটির কার্যকর প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের জন্য একটি মানসম্মত নির্দেশিকার প্রয়োজন ছিল। নতুন এই গাইডলাইন সেই শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই যে একটা মিডিয়াল ফাইট করতেছি, ডাক্তাররা যদি এগিয়ে না আসতেন আমার পক্ষে তো সম্ভব ছিল না। দিন রাত পরিশ্রম করে যেখান থেকে যখন যেভাবে ডাক্তার ট্রান্সফার করতে হয়েছে, খুশি মনে এসে ডাক্তার এবং নার্সরা সার্ভিস দিয়ে আমরা মোটামুটি ভাবে একটা সত্য ওয়াল তৈরি করতে পেরেছি। মিজাজের বিরুদ্ধে যে আমরা আসি তোমাদেরকে দেখব। 14টি ক্লিনিক্যাল মডিউল নিয়ে প্রণীত 50 পৃষ্ঠার এই নির্দেশিকায় রয়েছে হামজনিত নিউমোনিয়ায় কর্টিকস্টেরয়েড ব্যবহার না করা, চোখের জটিলতায় স্টেরয়েড ড্রপ ব্যবহার না করা এবং গুরুতর পানিশূন্যতায় শুধু ডেক্সট্রো স্যালাইন ব্যবহার না করার মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ থাকা 3টি গণমাধ্যম আবারও চালুর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবসের আলোচনায় এলজিআরডি মন্ত্রী বলেন, দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রার মতো সংবাদ মাধ্যমগুলো আবারও চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমরা যখন একটা স্বাধীনতা পেয়েছি কিছুটা, যে আমরা এখন একটু অন্তত সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এবং আমরা এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার এই সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য কমিটেড আছে এবং তারা কাজ করছে সে বিষয়ে। সংবাদপত্রের মালিকরা যারা বিভিন্ন আপনার যে হাউসগুলো আছে, বিজনেস হাউসেস, তারা কিন্তু অন্যায়ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমি একদম বলতে চাই খুব স্পষ্টভাবে, এটা কোনো সভ্যতার মধ্যেই পড়ে না। এটাকে আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং আমি অনুরোধ করব যে আপনারা তীব্র ভাষায় এটা প্রতিবাদ জানাবেন। একই অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, 1975 সালের 16 জুন 4টি বাদে সব পত্রিকার কণ্ঠরোধ করা হয়েছিল বাকশালী শাসনের বিরুদ্ধে জনক্ষোভ দমন করার জন্য। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদ নিয়মিত পাঠ করা দরকার, তা নতুন ফ্যাসিবাদের অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করবে। যখনই গণতন্ত্র নিয়ে কথা বলতে হয়, গণমাধ্যম নিয়ে কথা বলতে হয়, তখন অতীতের এই তিক্ত অভিজ্ঞতাগুলিকে আমাদের সামনে থাকা উচিত। এমনকি আমরাও যখন নতুন কোনো পরিকল্পনা চিন্তা করব, তখন আমরাও যাতে অতীতের এই সমস্ত ভাইরাসে আক্রান্ত না থাকি, সে কারণেও আমাদেরকে অতীতের ফেসিবাদকে বারবার পাঠ করা দরকার। এবং সম্ভবত পালিয়ে যাওয়া ফেসিবাদের শিখণ্ডীর জীবনী যদি খুব ভালো করে আমরা পাঠ করতে পারি, আমাদের প্রত্যেকেরই নিজের মনের মধ্যে
যদি অজান্তে লুকিয়ে থাকা কোনো স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ভাইরাস থেকে থাকে, তাহলে সেটা অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করতে পারে। ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে যৌথভাবে এই আলোচনার আয়োজন করে। দেশের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে শুধু ভারত নয়, কোনো দেশের সঙ্গেই বাংলাদেশ সম্পর্ক রাখবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন। ব্রিফিং শেষে উপদেষ্টার সাম্প্রতিক ভারত সফরের বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা বলেন, কেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা তিনি জানেন না, তবে এটা কোনো শত্রুতার বিষয় নয়। বাংলাদেশের পক্ষ থেকে তিনি একটি পজিটিভ বার্তা দিতে চেয়েছেন। এটা আওয়ামী লীগের সরকার নয়, এটি একটি নির্বাচিত সরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, আগামীতে যথাযথভাবে আমন্ত্রণ পেলে অবশ্যই ভারত সফরে যাবেন, কারণ প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় সরকার। তবে এক্ষেত্রে বাংলাদেশ আত্মসম্মান বজায় রাখবে। বাংলাদেশ তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোন রাষ্ট্রের সাথে তার সম্পর্ক বা এনগেজমেন্ট করবে না। আমি ভারতের সাথে এনগেজ করতে চাই লজিক্যালি অ্যান্ড রেশনালি। ভারতের সাথে এনগেজ করার কথা বললে কারো কারো কাছে মনে হয় যে আমি দেশ বিকিয়ে দিতে যাচ্ছি। বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সাথে সম্পর্ক এই সরকার কখনো করবে না। এটা সবার আগে বাংলাদেশ বলছি আমরা। সো ভারতের সাথে আমরা এনগেজ করতে চাই আমাদের সমমর্যাদার ভিত্তিতে। আমরা ব্যবসা বাণিজ্য সহ আরো অনেক কিছুতে আমাদের উন্নতি করার সুযোগ আছে। ফ্যাসিবাদ যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য গণমাধ্যমের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। 16 জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আওয়ামী শাসনে গণমাধ্যম ও জুলাই অভ্যুত্থানের চেতনা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, গত 17 বছর গণমাধ্যমের উপর হস্তক্ষেপ করা হয়েছে। সম্পাদক ও পত্রিকার কার্যালয়ে হামলা হয়েছে। ফ্যাসিবাদের ভিত্তির উপর দাঁড়ানো রাজনৈতিক শক্তিগুলো ক্ষমতায় এলেই স্বৈরতান্ত্রিক আচরণ করে বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদের সব জঞ্জাল দূর করতে গণমাধ্যমকে স্বাধীনভাবে সত্য ও সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরার আহ্বানও জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অনুষ্ঠানে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। জুলাইয়ের আন্দোলনে আমরা যেই আন্দোলন করেছি এবং আমরা যেই ফলটা পেয়েছি, এটা ধরে রাখতে হবে। ফ্যাসিস্ট যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে আপনাদের যেরকম অংশগ্রহণ, আপনাদের যেরকম সহযোগিতা প্রয়োজন, রাজনীতিবিদদের যেরকম সহযোগিতা প্রয়োজন, ঠিক তেমনি সকল শ্রেণী পেশার মানুষের, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সহকর্মীদের তাদেরও এখানে অংশগ্রহণটা খুব জরুরি। মৎস্য অধিদপ্তরে জাটকা ও মা ইলিশ সংরক্ষণ অভিযান আজ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মৎস্য বিজ্ঞানী ডক্টর খালেদ কনকের সভাপতিত্বে বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, মা মাছ সংরক্ষণ ও জাটকা ইলিশ সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। মা ইলিশ ও জাটকা ইলিশ সংরক্ষণের জন্য সরকার যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার তিনি তা করবেন। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 24 জুন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজ এই মামলার সাক্ষী মেহেদী হাসানকে বিজিবি কর্মকর্তাদের আইনজীবীদের জেরা শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে 11 জুন তার সাক্ষ্য গ্রহণ করা হয়। এছাড়া পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে যশোরে চৌগাছায় 2 জন ছাত্র নেতাকে গুলি করে পঙ্গু করে দেওয়ার ঘটনায় পুলিশের তৎকালীন এসপি আনিসুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 25 জুন ধার্য করেছেন একই ট্রাইব্যুনাল। আজ মামলাটির সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শেষে এই তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল। মামলাটিতে আজ সাক্ষ্য দেন গুলিতে পা হারানো ভুক্তভোগী ইসরাফিল হোসেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়িতে তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 21 জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 2। আজ মামলাটি তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের জবানবন্দি গ্রহণ শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিকে দুই আসামির ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানির জন্য পেপার বুক তৈরি হয়ে গেছে। যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি হবে। গত রোববার সোহেল ও স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্টের অন্য একটি বেঞ্চ। সেদিন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আসামিদের আপিলের বিষয়টি উত্থাপন করলে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে পেপার বুক প্রস্তুত করার নির্দেশ দেন উচ্চ আদালত। গত ৭ জুন রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। পরে ১০ জুন এই মামলায় আসামিদের ডেথ রেফারেন্সের যাবতীয় নথি হাইকোর্টে এসে পৌঁছায়। এরপর সোহেল ও স্বপ্না হাইকোর্টে জেল আপিল করে। এবারের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে স্বাস্থ্য খাতে, যা গত বাজেট থেকে ৩৪,০০০ কোটি টাকা বেশি। বিগত সময়ে দুর্নীতি ও অব্যবস্থাপনায় ভেঙে পড়া খাতটি পুনর্গঠনে এই বরাদ্দ বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, খাদের কিনারে থাকা স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে বরাদ্দকৃত অর্থের সবটুকুর সঠিকভাবে ব্যয় নিশ্চিত করতে হবে। রিপোর্ট শরীফুল ইসলামের। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই দেশে শুরু হয় হামের প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এরই মধ্যে হামে আক্রান্ত হয়ে ৬০০-রও বেশি শিশুর মৃত্যু হয়েছে। এমন বাস্তবতায় উঠে আসে বিগত সময়ে দেশের স্বাস্থ্য খাতের নানা অসঙ্গতি ও দুর্বলতার চিত্র। তাই ২০২৬ ও ২৭ অর্থবছরের বাজেটে সকলের চোখ ছিল এ খাতের বরাদ্দের উপর। সবাইকে চমকে দিয়ে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বাজেট বক্তৃতায় বলেন, আগামী অর্থ বছরে স্বাস্থ্য খাতে ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা জিডিপির ১.০১%। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। বিগত 5টি বাজেট পর্যালোচনা করে দেখা যায়, প্রতিবারই স্বাস্থ্য খাতে বরাদ্দ কমেছে। এমনকি এ খাতে ব্যাপক উন্নয়নের সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার বরাদ্দের অর্ধেকও খরচ করেনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় করা হবে। ৬৯,০০০ কোটি টাকা স্বাস্থ্য খাতে এবার আমাদের বাজেট হয়েছে দ্য হাইয়েস্ট বাজেট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আফটার লিবারেশন। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিষয়েও নজর দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিজিএইচএস তাদের একটা সমন্বয় করে এবং ইনস্টিটিউট মেডিকেল কলেজগুলোকে অন্তর্ভুক্ত করে এবং যার যার অন ডিমান্ড অনুযায়ী যদি তাদেরকে সেই টাকা বরাদ্দ করে তাদেরকে খরচ করার সুযোগ দেয়, তাহলে সেই ক্ষেত্রে প্রপার ইউটিলাইজেশন হবে। চিকিৎসার পাশাপাশি যদি গবেষণা কাজে নিয়োজিত করে, তাহলে চিকিৎসার মান এবং চিকিৎসকের মান পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা অনেকাংশে এগিয়ে যাবে। বাজেটের অর্থ ঠিকমতো কাজে লাগাতে সক্ষমতা বৃদ্ধি ও তদারকি জোরদার করার উপরও জোর দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ। এবারে সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। জাতীয়তাবাদী যুবদলের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পিআইবি ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। বাংলা ফ্যাক্ট জানায়, প্রবাসীর স্ত্রীকে যুবদল নেতার তুলে নিয়ে যাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে পটুয়াখালীর ১০ মিনায় এক গৃহবধূকে হাত পা বেঁধে প্রকাশ্যে নির্যাতন করে তার স্বামী ও শ্বশুর। ছড়ানো ভিডিওটি মূলত সেই ঘটনারই দৃশ্য। বিস্তারিত শামসুন নাহার বিনুর প্রতিবেদনে। সম্প্রতি জাতীয়তাবাদী যুবদলের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পিআইবি ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। সংস্থাটি জানায়, প্রবাসীর স্ত্রীকে যুবদল নেতার তুলে নিয়ে যাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং
ঘটনাটির কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। প্রকৃতপক্ষে গত 10 জুন পটুয়াখালী 10 মিনায় এক গৃহবধূকে হাত পা বেঁধে প্রকাশ্যে নির্যাতন করে তার স্বামী ও শ্বশুর। ছড়ানো ভিডিওটি মূলত সেই ঘটনারই দৃশ্য। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলা ফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাদেশ টেলিভিশন এবং ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো। শামসুন নাহার বিনু, বিটিভি নিউজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। আজ নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মীদের হাতে এই কার্ড তুলে দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। এই সময় 1000 জন পরিচ্ছন্নতা কর্মীকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়। পরিচ্ছন্নতা কর্মীর বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা কার্ড পাচ্ছেন। এই কার্ডের আওতায় পরিচ্ছন্নতা কর্মী ও তাদের পরিবারের 6 জন সদস্য পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা সুবিধা পাবেন। স্কিমের প্রধান সুবিধাগুলোর মধ্যে রয়েছে দেশের 450টি অনুমোদিত হাসপাতালে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও ডায়াগনস্টিক সেবায় 50% পর্যন্ত বিশেষ ছাড়। এছাড়া কোনো পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই উদ্যোগের অংশ হিসেবে ঢাকা শহরের বিভিন্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে এসটিএস স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কিট বিতরণ করা হবে। অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক পরিচ্ছন্নতা কর্মীদের কর্মক্ষেত্রে জ্যাকেট, হ্যান্ড গ্লাভস, মাস্ক সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন এবং ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানান। বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় 2025-26 অর্থবছরের দিনব্যাপী এক জাতীয় কর্মশালা গতকাল ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কৃষি সচিব ডক্টর রফিকুল আহমেদ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম খান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান সহ মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, দেশের অবহেলিত চর অঞ্চলের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আধুনিক টেকসই কৃষি প্রযুক্তির বিস্তার অপরিহার্য। দর্শক, এরই সাথে শেষ করছে আজকের দেশ ও জনপদের সংবাদ। আমাদের সাথে থাকার জন্য আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।